সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আমি কাজক্ষমতা শক্তি অধ্যায়ের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের কাজ নিয়ে একদিন আলোচনা করেছিলাম, যেটা তোমরা হয়তো দেখেছো। পাশাপাশি শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে শক্তির কিছু অংশ এবং ক্ষমতা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, খাতা কলম নিয়ে তোমরা বসে পড়ো, যাতে কোনো কিছু যে টপিকসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা খাতার মধ্যে উঠাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা যে আলোচনাটা করব কাজ ক্ষমতা শক্তির অংশটা, শক্তির নিত্যতার সূত্র, পাশাপাশি ক্ষমতা, কর্মদক্ষতা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা কাজ নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা আলোচনা করব, শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। সকল ক্ষেত্রে কিন্তু আমরা জানি শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, আজকে আমরা শক্তির যে নিত্যতা সেটা নিয়ে আলোচনা করছি, সেটা একটু বোঝার চেষ্টা করো। তো শক্তির যেমন মনে করো যে আমি এই বস্তুটা আমি এখান থেকে ফেলে দিচ্ছি, এখান থেকে ফেলে দিচ্ছি, তখন এই অবস্থানে শক্তি সংরক্ষিত থাকে। অথবা এই বস্তুটাকে আমি যদি একটা সুতা দিয়ে ঝুলিয়ে দেই, এটা যদি দুলতে থাকে, এটা একটা সরল দোলক। যেমন তোমরা এই চিত্রটা দেখো বন্ধুরা, এই যে চিত্রটা এটা একটা সরল দোলক, এটা সিম্পল পেন্ডুলাম বলা হয় এটাকে, সরল দোলক। এই সরল দোলকের ধরো এটা স্টেপ মানে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থান থেকে দোলকটা যদি আমি এখানে টেনে ছেড়ে দেই, তখন এটা দুলতে থাকবে, এই যে এটা দুলতে থাকবে। এখন এই যে এটার ক্ষেত্রে শক্তি কিন্তু সংরক্ষণ থাকে। তো শক্তি কিভাবে সংরক্ষণ থাকে, অর্থাৎ মোট শক্তিটা সবসময় সমান থাকবে। শক্তির কোনো শেষ হবে না, সৃষ্টিও হবে না। তো দেখো বন্ধুরা, এই যে এখানে যে তোমাদের পাঠ্য বইয়ে এই শক্তির নিত্যতার এটা পাঠ্য বইয়ে তোমরা 113 পৃষ্ঠাতে দেখবা কতগুলো চিত্র আছে। আমি এই চিত্রটা এখানে এঁকেছি, তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো। যেমন এই যে চিত্রটা, এখানে টি দ্বারা বিভব শক্তি বোঝাচ্ছে, টি দ্বারা গতিশক্তি বোঝাচ্ছে, আর ভি দ্বারা বিভব শক্তি বোঝাচ্ছে। তো দেখো বন্ধুরা, যে এই যে বস্তুটা, এই যে একটা সিম্পল পেন্ডুলাম, এটাকে আমি ধরে টেনে এখানে ধরে আছি। যখন ধরে আছি, এখনও ছাড়িনি, তখন এটার টোটাল শক্তিটা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ এটা আমরা লাল কালি দিয়ে দেখিয়েছি বিভব শক্তিটা, আর কালো কালি দিয়ে গতিশক্তিটা। দ্যাট মিন্স এখানে কোনো গতিশক্তি নেই, এই যে এই চিত্রে কোনো গতিশক্তি নেই, টোটাল শক্তিটা হচ্ছে বিভব শক্তি। তো এটা আমি বোঝালাম, টোটাল শক্তিটা বিভব শক্তি, কোনো গতিশক্তি নেই, এটা এই চিত্র। যখন এটা আমি ছেড়ে দিব, ধরো এখানে আসলো বস্তুটা, এই যে বি চিত্রে, তখন এখানে কিন্তু বস্তুটা মুভিং করছে, অর্থাৎ বস্তুটা এদিকে যাচ্ছে। দ্যাট মিনস ব্যাগ আছে, ব্যাগ বলতে বস্তুর গতিশক্তিও আছে, এই যে গতিশক্তিও আছে, এই যে টিটা হচ্ছে গতিশক্তি আর ভিটা হচ্ছে বিভব শক্তি, অর্থাৎ দুইটাই আছে এখানে আমরা বোঝাচ্ছি। আর যখন বস্তুটা এই বিন্দুটাকে অতিক্রম করবে, অর্থাৎ এই বস্তুটা গতিশীল, এই গতিশীল অবস্থাটা এখানে কিন্তু তার গতিটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এখানে কোনো বিভব শক্তি থাকবে না, এখানে টোটাল শক্তিটা হচ্ছে গতিশক্তি। এই যে এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর যখন বস্তুটা এখানে যাবে, এই যে এখানে যাবে, তখন এখানে আবার গতিশক্তি বিভব শক্তি দুইটাই থাকবে, অর্থাৎ গতিশীল অবস্থায় আছে, তার মানে গতিশক্তি থাকবে। আবার এটা যদি আমি ভূমি থেকে ধরি, ভূমি থেকে কোনো একটা উচ্চতায় আছে, তাহলে সেটাতে বিভব শক্তিও থাকবে, তাহলে এখানে গতিশক্তি বিভব শক্তি। আবার এখানে যখন আসবে, যখন বস্তুটা এখানে আসবে এবং এদিকে আসতে চাইবে, তখন একেবারে সামান্য সময়ের জন্য এটা স্থির হবে। ওই স্থির অবস্থায় টোটাল শক্তিটা হচ্ছে তার বিভব শক্তি। দ্যাট মিন্স ওই অবস্থায় কোনো গতিশক্তি থাকবে না, অর্থাৎ এখানে টোটাল শক্তিটা হচ্ছে বিভব শক্তি। তারপর আবার বস্তুটা আবার এদিকে আসা শুরু করবে। এই যে এই চিত্র তোমরা দেখতে পাচ্ছ সবাই, এই যে এখানে এই যে এফ, এই যে আমি বিন্দুগুলো দিয়েছি, এ বি সি ডি ই, এই যে দেখো এ বি সি ডি ই।
আবার এদিকে আসতেছে এই যে এফ, এই এফ এখানে কিন্তু আবার এদিকে আসার সময় তখন কিন্তু গতিশক্তি বিভব শক্তি দুইটিই আছে, এই যে আমরা চিত্রতে দেখালাম। আবার এখানে এখানে টোটাল বস্তুটার গতিশক্তি সর্বোচ্চ, কোনো বিভব শক্তি নেই, এই যে গতিশক্তিটা সর্বোচ্চ, কোনো বিভব শক্তি নেই। আবার এখানে এই যে এখানে গতিশক্তি বিভব শক্তি দুইটিই আছে। তাহলে আর টোটাল 8টা পয়েন্ট পেলাম আমরা একটা পূর্ণ স্পন্দনের জন্য। অর্থাৎ সরল দোলকের ক্ষেত্রে এই যে এটা একবার যাবে হাফ স্পন্দন, আবার এখানে আসবে আরও হাফ স্পন্দন, দ্যাট মিনস এটা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দনের ক্ষেত্রে এ বি সি ডি ই, এই যে এ বি সি ডি ই, আবার এফ জি এইচ, এই যে এফ জি এইচ বিভিন্ন অবস্থানে টোটাল শক্তিটা, অর্থাৎ এটার এই যে ভি, আবার এই দুইটা যোগ করলে এই যে টোটাল শক্তিটা সমানই হবে। এই যে এখানে এটা টোটাল শক্তিটা হচ্ছে গতিশক্তি। তো বুঝতেই পারছো তোমরা, এই যে অর্থাৎ এই সরল দোলকের ক্ষেত্রে এখানে মোট শক্তিটা, এখানে মোট শক্তিটা, এখানে মোট শক্তিটা, এখানে মোট শক্তিটা, এখানে মোট শক্তিটা সমান থাকে। এটি হচ্ছে শক্তির নিত্যতার সূত্র, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার সূত্র। অর্থাৎ শক্তিটা শেষ হয়ে যাচ্ছে না, শক্তিটা এখানে সকল ক্ষেত্রে শক্তিটা একই রয়েছে। তো দেখো বন্ধুরা, এটা যদি আমরা গাণিতিকভাবে প্রমাণ করতে চাই, আমি খুব দ্রুত গাণিতিকভাবে যদি প্রমাণ করতে চাই, ধরো এই অবস্থানে যখন বস্তুটা এখানে আমরা আনলাম, তখন বস্তুটার বিভব শক্তিটা হবে ধরো ইপি ইজ ইকাল টু এম জি, এই বস্তুটা এখানে ভূমিটা এটা ধরলাম আমরা, এখান থেকে উচ্চতাটা হচ্ছে এইচ, এম জি এইচ, আর এখানে কোনো গতিশক্তি নাই, ই কে ইকুয়াল টু 0। তাহলে এই অবস্থানে মোট শক্তি ই এ ইজ ইকাল টু এম জি এইচ প্লাস 0, দ্যাট মিনস এম জি এইচ। আবার বি অবস্থানে যদি আমরা চিন্তা করি, বি অবস্থানে ইপি, এই বি অবস্থানে এখান থেকে ভূমি থেকে উচ্চতাটা কিন্তু এক্স ধরেছি, এম জি এক্স, বি অবস্থানে উচ্চতাটা হচ্ছে, বিভব শক্তিটা হচ্ছে এম জি এক্স। বি অবস্থানে কিন্তু বস্তুটা যেহেতু মুভিং করছে, তার মানে এখানে গতিশক্তি রয়েছে, দ্যাট মিনস এখানে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো দেখো হাফ এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ সমান কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে বস্তুটা যাচ্ছে, দ্যাট মিনস এই উচ্চতাটা হচ্ছে এইচ মাইনাস এক্স, অর্থাৎ পুরোটা হচ্ছে এইচ, এতটুকু হচ্ছে এক্স, তার মানে এই উচ্চতাটা হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে হচ্ছে হাফ এম ইউ, স্টার্টিং ভেলোসিটিটা এখানে ধরে আছি যখন, তখন 0 স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস 2g এক্স, তার মানে এটা তো 0, তাহলে এটা দ্বারা যদি গুণ করি আমরা, এই 2 চলে যাচ্ছে, তাহলে এখানে থাকে এম জি এইচ মাইনাস এম জি, এই টু চলে যাচ্ছে, তাহলে থাকে এম জি এক্স। তাহলে এই বি অবস্থানে বস্তুর মোট শক্তি ইবি ইজ ইকাল টু, তাহলে কোনটা হবে, ইপি প্লাস ইকে, এই যে ইবি ইজ ইকাল টু, অর্থাৎ বি অবস্থানে বস্তুর মোট শক্তি এনার্জি ইপি প্লাস ইকে, তাহলে কত হচ্ছে ইপি সমান কত, এম জি এক্স প্লাস ইকে সমান কত, এম জি এইচ মাইনাস এম জি এক্স। তো এখানে এই যে এম জি এক্স চলে যাচ্ছে, দ্যাট মিনস এম জি এইচ। সুতরাং ইবি ইজ ইকাল টু, মানে বি অবস্থানের শক্তি এম জি এইচ। তাহলে তোমরা বুঝতে পারলা, দেখো এই অবস্থানের মোট শক্তি এম জি এইচ ছিল, আবার বি অবস্থানে মোট শক্তি, সুতরাং বি অবস্থানে মোট শক্তি ইবি ইকুয়াল টু এম জি এইচ। তো একইভাবে আমরা সি অবস্থানেও প্রমাণ করতে পারি। সি অবস্থানে কোনো বিভব শক্তি নাই, সি অবস্থানে ই পি ইকুয়াল টু 0, আর ই কে মানে কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g। এই ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে, যেহেতু এখান থেকে বস্তুটা যাচ্ছে, এই উচ্চতাটা টোটালি এইচ, দ্যাট মিনস এইচ। তাহলে এখানে ইউ এর মান 0, তাহলে হাফ এম 0 স্কোয়ার প্লাস 2g এইচ, তাহলে এখানে ইয়ে করলে এম জি এইচ থাকে, এটা 0 দ্বারা গুণ করলে 2 চলে যায়, এম জি এইচ থাকে। তাহলে কি দেখলাম, এখানে টোটাল শক্তিটা আমরা যদি লিখি, এখানে ইসি ইজ ইকাল টু, এই যে ইপি 0 প্লাস এম জি এইচ, তার মানে এম জি এইচ। তাহলে আমরা কি পেলাম, এই যে সি বিন্দুতে, এই যে সি অবস্থানে টোটাল শক্তিটা হচ্ছে এম জি এইচ, আবার বি অবস্থানে টোটাল শক্তিটা এই যে ইবি ইজ ইকাল টু এম জি এইচ, আবার এ অবস্থানে টোটাল শক্তিটা এম জি এইচ, দ্যাট মিনস আমরা এ অবস্থানে মোট শক্তি এম জি এইচ পেলাম, বি অবস্থানেও মোট শক্তি এম জি এইচ পেলাম, আবার সি অবস্থানেও মোট শক্তি এম জি এইচ পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ শক্তির কিন্তু সৃষ্টি বা
ধ্বংসনে এখানে টোটাল শক্তিটা, এখানে টোটাল শক্তিটা, এখানে টোটাল শক্তিটা সংরক্ষণ থাকতেছে। এটা হচ্ছে একটা সিম্পল পেন্ডুলাম বা সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে। আরেকটা জিনিস দেখো বন্ধুরা, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা। আমি একটু তাড়াতাড়ি করছি, দেখো তোমরা এই অবস্থান থেকে বস্তুটা পড়ছে, ধরো একটা বস্তু আমি এটা এখান থেকে পড়ছে, মানে উপর থেকে পড়ছে, এই অবস্থানে মোট শক্তিটা হবে ইপি ইকুয়াল টু mgh হবে, টোটাল উচ্চতাটা হচ্ছে h, আর এখানে কোনো গতিশক্তি নাই, দ্যাট মিন্স ইকে ইকুয়াল টু 0। তো এখানে এই অবস্থানে মোট শক্তি ইএ ইজ ইকুয়াল টু mgh পেয়ে গেলাম। আবার বি অবস্থানে যদি আমরা চিন্তা করি, বি অবস্থানের জন্য ইপি ইকুয়াল টু mg, এক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে x, আর ইকেও আছে এখানে, যেহেতু এটা মুভিং অবস্থায় আছে, এখানে ইকে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস উচ্চতাটা হচ্ছে এখান থেকে পড়ছে কতটুকু দূরত্ব, h মাইনাস এক্স, 2g ইন্টু h মাইনাস এক্স। তাহলে কি পাচ্ছি আমরা, হাফ এম এখানে 0 প্লাস 2g ইন্টু h মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এটা দিয়ে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এটা 2 চলে যায়, তাহলে থাকতেছে কি mgh মাইনাস mgx। তাহলে সুতরাং বি অবস্থানে মোট শক্তি, আচ্ছা ই অবস্থানে মোট শক্তি mgh আমরা পেয়েছি, আর বি অবস্থানে মোট শক্তি ইবি ইজ ইকাল টু mg, এই যে ইবি ইকাল টু ইপি প্লাস ইকে, অর্থাৎ mgx প্লাস mgh মাইনাস mgx। তাহলে কাটাকাটি করে mgh থাকে, ইবি ইজ ইকাল টু। একইভাবে আমরা ইচ্ছা করলে প্রমাণ করতে পারি সি বিন্দুতে, অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে টোটাল শক্তিটা হচ্ছে গতিশক্তি, তো সেই ক্ষেত্রে সি বিন্দুতে টোটাল শক্তিটা গতিশক্তি, এবং সি বিন্দুতেও গতিশক্তি আসবে হাফ এম বি স্কোয়ার, ক্যালকুলেশন করলে আমরা mgh পাবো, mgh। তাহলে আমরা বুঝলাম যে একটি পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো এই অবস্থানে মোট শক্তি mgh, বি অবস্থানে মোট শক্তি mgh, সি অবস্থানে মোট শক্তি mgh। তাহলে আমরা বুঝলাম পরন্ত বস্তুর ক্ষেত্রেও শক্তির নিত্যতার নীতি মেনে চলছে এখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে। তো এই জিনিসটা হচ্ছে শক্তির অংশ। তারপরেই আমাদের যে অংশটা আলোচনা করব যে ক্ষমতা কাকে বলে। তোমরা জানো যে যদি ক্ষমতা হয়, ক্ষমতা কাকে বলে, অর্থাৎ ক্ষমতা হচ্ছে যে একক সময়ে কোনো ব্যক্তি, কোনো যন্ত্র বা কোনো সোর্স একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা, অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বলে। হার বলতে একক সময়ে, তার মানে ধরো কোনো একটা ব্যক্তি টি সময়ে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ, তাহলে একক সময়ে কাজের পরিমাণ সমান ডাব্লিউ বাই টি, একক সময়ে কাজের পরিমাণ সমান কত, ডাব্লিউ বাই টি। তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে পাওয়ার বা ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি, এটাই হচ্ছে ক্ষমতার গাণিতিক ফর্মুলা, পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। এখন মনে করো কোনো একজন ব্যক্তি একটা বস্তুকে এম ভরের একটা বস্তুকে এইচ উচ্চতায় উঠালো, তো সেই ক্ষেত্রে তার ক্ষমতাটা কেমন হবে, পি ইজ ইকাল টু ডাব্লিউ ইজ ইকাল টু কত হবে তখন, বল ইন্টু সরণ। এই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কাজ করেছে, দ্যাট মিন্স অভিকর্ষ বল মানে mgh ডিভাইডেড বাই টি, সেই ক্ষেত্রে ক্ষমতাটা হবে পি ইকাল টু mgh ডিভাইডেড বাই টি। অর্থাৎ ক্ষমতা কাকে বলে, কাজ করার হারকে, অর্থাৎ একক সময়ে কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র বা কোনো সোর্স একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। তো আরেকটা ক্ষমতার রাশিমালাটা হচ্ছে পি ইজ ইকাল টু mgh ডিভাইডেড বাই টি, অর্থাৎ কোনো একটা এম ভরের বস্তুটাকে এইচ উচ্চতায় উঠাতে তার কৃতকাজের পরিমাণ কিন্তু mgh, মানে কৃতকাজ mgh ডিভাইডেড বাই এই সময় টি। তাহলে এটা হচ্ছে তার ক্ষমতা, তো ক্ষমতার গাণিতিক ফর্মুলাটা হচ্ছে পি ইকাল টু ডাব্লিউ বাই টি, এটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, পি ইজ ইকাল টু mgh ডিভাইডেড বাই টি। এখন আসো ক্ষমতার একক কি, একক হচ্ছে যে কাজের একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, ডাব্লিউ মানে ওয়াট, অর্থাৎ একক সময়ে 1 সেকেন্ড সময়ে 1 জুল কাজ করলে যে পরিমাণ ক্ষমতা সেটা হচ্ছে 1 ওয়াট, তার মানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আবার যদি আমরা বলি মেগাওয়াট
অনেক সময় আমরা বৈদ্যুতিক যে ক্ষমতা এত মেগাওয়াটের বিদ্যুৎ বলি, তার মানে মেগা মানে 10⁶ ওয়াট, কিলোওয়াট মানে হচ্ছে 10⁻³ এত ওয়াট। ক্ষমতার মাত্রা যদি আমরা বের করি, মাত্রা দেখো, মাত্রাটা হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। কাজের মাত্রাটা হচ্ছে কি, কাজ হচ্ছে বল ইন্টু সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে বল ইজ ইকুয়াল টু আবার ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ ডিভাইডেড বাই সময়। তো ভর ইন্টু ত্বরণ মানে ব্যাগ বাই সময়, ব্যাগ ডিভাইডেড বাই তাহলে সময় স্কোয়ার হয়ে যাবে ইন্টু সরণ ইজ ইকুয়াল টু ভর ইন্টু ব্যাগ ইজ ইকুয়াল টু আবার সরণ বাই সময়ে কিউব হয়ে যাবে ইন্টু সরণ। তাহলে মাত্রাটা কেমন পাচ্ছি আমরা, ভরের মাত্রা হচ্ছে m, আর সরণ ইন্টু সরণের মাত্রা হচ্ছে l², আর এখানে সময়ের মাত্রা হচ্ছে t³, সময় কিউব মানে t³। সুতরাং মাত্রাটা হচ্ছে এমন m l² t⁻³ এটা হচ্ছে কাজের মাত্রা। এটা অনেক সময় আসে যে কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করো বা কাজের মাত্রাটা কেমন, m l² t⁻³ এটা হচ্ছে কাজের মাত্রা। তো শিক্ষার্থীরা দেখো, কাজের ক্ষমতার আরেকটি একক রয়েছে যেটাকে বলা হয় অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। দেখো এখানে লেখা আছে, তোমরা দেখো হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কোথা থেকে আসলো আসলে? দেখো, ধরো এই যে এই বস্তুটার ভর 550 পাউন্ড, এলবি মানে পাউন্ড। এই বস্তুটাকে একটি ঘোড়া 1 ফিট উচ্চতায় 1 ফিট উচ্চতায় উঠাতে 1 সেকেন্ড সময় যদি নেয়, তখন ওই ঘোড়াটির ক্ষমতা 1 হর্স পাওয়ার বলা হয়। কি বলেছি? ধরো একটা 550 পাউন্ড ভরের একটি বস্তুকে কোনো একটি ঘোড়া 1 সেকেন্ড সময়ে 1 ফিট উচ্চতায় উঠালে ওই ঘোড়াটির ক্ষমতা 1 হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা, মানে ঘোড়া থেকে এই জিনিসটা, এটা এসআই একক নয়, তবে এটা একটা একক। তো আমাদের অশ্ব ক্ষমতা যদি কাকে বলে, কোনো একটি ঘোড়া 550 পাউন্ড বস্তু 1 ফিট উচ্চতায় উঠাতে। এখন প্রশ্ন হলো যে ঘোড়া কীভাবে উপরে উঠবে? হ্যাঁ, উঠাতে পারে। যেমন এটা এখানে যদি আমি একটা কপিকল ব্যবহার করি, এই যে কপিকল, এই কপিকলের মাধ্যমে এই যে এইভাবে এখানে একটা ঘোড়া টানলো, তাহলে বস্তুটা উপরে উঠবে। ঘোড়া এটা টানলে বস্তুটা উপরে উঠবে। তাহলে বুঝতেই পারছো উঠাতে পারে, কোনো সমস্যা নেই। তার মানে 550 পাউন্ড ভরের একটি বস্তু 1 ফিট উচ্চতায় উঠাতে 1 সেকেন্ড সময় নিলে ওই ঘোড়াটির ক্ষমতা আমরা বলি 1 হর্স পাওয়ার। তাহলে 1 হর্স পাওয়ার সমান, যেমন দেখো এখন এই 550 এলবি বা পাউন্ড সমান, এই যে এখানে লেখা আছে, তো দেখো বন্ধুরা, 550 এলবি সমান 249.475803 কেজি। তোমরা এটা সায়েন্টিফিক ক্যালকুলেটারে তোমরা এটা কনভার্ট করে নিতে পারো পাউন্ড থেকে কেজিতে। আর 1 পাউন্ড সমান এত কেজি, এই যে লেখা আছে, আর 1 ফিট সমান এত মিটার। তো এখন আমরা 1 হর্স পাওয়ার সমান, যেমন আমরা জানি এই ক্ষেত্রে ঘোড়াটির ক্ষমতা যদি আমরা এসআই এককে বের করতে চাই, mgh ডিভাইডেড বাই টি। তাহলে দেখো বন্ধুরা, mgh এম এর মান কত? এই যে 550 পাউন্ড, 550 পাউন্ড মানে এই যে এত কেজি। তার মানে 249 পয়েন্ট, আমি পুরো মানটা নিচ্ছি, 475803 ইন্টু জি এর মান 9.81 নিলাম, আর ইন্টু এইচ এর মান কত? এই যে এত মিটার। তাহলে আমি এখানে দিচ্ছি, এই যে এখানে এক সেকেন্ড, 0.3048 ডিভাইডেড বাই টি মানে 1 সেকেন্ড সময়, তাহলে 1। তাহলে এটা গুণ করার ফলাফলটা হবে 745.95। যদি 0.8 ধরো তাহলে একটু কম আসবে, 81 ধরলে 745.95 ওয়াট আসতেছে। তার মানে এই যে দেখো, এই 745.95 মানে প্রায় কত? 746 ওয়াট। তার মানে আমরা বুঝলাম যে 1 হর্স পাওয়ার
সমান 746 ওয়াট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারলা যে ক্ষমতা বা হর্স পাওয়ার কাকে বলে, অসক্ষমতা কাকে বলে। একটি ঘোড়া 550 পাউন্ড অথবা এত কেজি, 550 পাউন্ড 1 ফিট উচ্চতায় 1 সেকেন্ডে উঠাতে ঘোড়াটির যে ক্ষমতা সেটাই হচ্ছে তার হর্স পাওয়ার। তাহলে হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার সমান, আমরা এই ম্যাথমেটিক্স করে দেখলাম যে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এবার আসো কর্মদক্ষতা। কর্মদক্ষতা এফিসিয়েন্সি। আসলে কর্মদক্ষতা বলতে কি বুঝি, যে কর্মদক্ষতা হচ্ছে যে কোনো একটা যন্ত্র কি পরিমাণ দক্ষ সেটাই হচ্ছে তার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এখন যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা কিন্তু 100% হবে না। যেমন আমি যদি তোমরা যদি একটা মোটর কিনে নিয়ে আসো বাজার থেকে, ধরো 1 হর্স পাওয়ারের একটা মোটর কিনে নিয়ে আসলা 1 HP, তাহলে এরকম মোটরটা যখনই চালু করবা তখন কিন্তু তোমার এটার পিস্টনের ঘর্ষণজনিত কারণে, বিভিন্ন কারণে সেখানে কিছু তাপ উৎপন্ন হবে অথবা সাউন্ড উৎপন্ন হবে। এইসব কারণে কিছু শক্তি ধরো তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে এটা পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস তুমি 1 হর্স পাওয়ার ক্ষমতা ওই বস্তু থেকে পাবা না, বস্তু থেকে আরেকটু কম ক্ষমতা পাবা। অর্থাৎ কর্মদক্ষতা কতটুকু দক্ষ সেটাই হচ্ছে তার কর্মদক্ষতা। আর আমরা বুঝলাম যে কার্যকর ক্ষমতা কখনোই 100% হবে না। তো দেখো কর্মদক্ষতার গাণিতিক ফর্মুলাটা হচ্ছে যে কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা হলো যে কোনো একটা যন্ত্রের বা যে কোনো ব্যক্তির যন্ত্রের সোর্সের কোনো একটা যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতটাই হচ্ছে কর্মদক্ষতা। ধরো এই ইটা লভ্য কার্যকর ক্ষমতাটাকে আমরা PO দিলাম, মানে আউটপুট পাওয়ার, কি পরিমাণ লভ্য কার্য, আর PI হচ্ছে ইনপুট পাওয়ার। লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। ইটা ইজ ইকাল টু PO ডিভাইডেড বাই P। অর্থাৎ তোমাদের সংজ্ঞাটা হলো কর্মদক্ষতা কাকে বলে, লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। তো এখন এই কর্মদক্ষতা বের করার জন্য আমরা যদি পার্সেন্টেজে বের করি ইনটু আমরা এখানে 100% দিতে পারি কর্মদক্ষতা। তার মানে কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতা। এখন লভ্য কার্যকর ক্ষমতাটা কত হবে, কেমন হবে? লভ্য কার্যকর আমি আগেই বললাম যে কোনো একটা যন্ত্র যখনই চালু হবে তখন এটার পিস্টনের ঘর্ষণজনিত কারণে কিছু তাপ উৎপন্ন হয়, ওই তাপটা পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে আমরা ধরো 60 জুল কাজ সম্পন্ন করতে পারি এমন একটা মোটর মনে করো। এটা চালু করার সাথে সাথে ধরো সর্বোচ্চ 60 জুল আমরা পাবো না, পাবো হয়তো কত 55 জুল বা 50 জুল, অর্থাৎ এই পরিমাণ শক্তি আমরা পাচ্ছি যন্ত্রটা থেকে। ওইটাই হচ্ছে কার্যকর, অর্থাৎ কিছু শক্তি অপচয় হচ্ছে, তা অপচয়টা বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে কার্যকর শক্তি। তো এটা কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি, এটাও হতে পারে। অর্থাৎ কর্মদক্ষতা হচ্ছে কোনো একটা যন্ত্রের মোট প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। অর্থাৎ ইটা ইজ ইকাল টু এমনও হতে পারে EO ডিভাইডেড বাই EI। ইও বলতে আমরা বুঝাচ্ছি যে লভ্য কার্যকর শক্তি, আর এই লভ্য কার্যকর শক্তিটা আমরা কীভাবে পাবো, ধরো এই পিওটা কীভাবে পাবো, পিওটা হচ্ছে যে মোট প্রদত্ত ক্ষমতা থেকে অপচয়কৃত ক্ষমতাটা বাদ দিতে হবে, আর এখানে মোট প্রদত্ত শক্তি থেকে অপচয়কৃত শক্তিটা বাদ দিতে হবে। এটা হচ্ছে কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি, আর এটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা ইন্টু 100%। তাহলে আমরা বুঝলাম যে কর্মদক্ষতা ইটা ইজ ইকাল টু PO ডিভাইডেড বাই PI ইন্টু 100%। তো শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারছো যে আজকে কর্মদক্ষতা, অসক্ষমতা, ক্ষমতা নিয়ে আলোচনা হলো। পাশাপাশি আমি যদি একটা অঙ্ক করতে চাই, দেখো অঙ্কটা একটু দেখো। যেমন একটি মোটর বা পাম্প 500 কেজি পানি প্রতি মিনিটে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে, মোটরটির ক্ষমতা কত? একই প্রশ্ন দেখো এখানে শুধু একটু কথা ইনক্লুড করেছে। 60% কর্মদক্ষতার একটি পাম্প বা মোটর 500 কেজি পানি প্রতি মিনিটে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে, মোটরটির ক্ষমতা কত? দেখো এখানেও মোটরটির ক্ষমতা কত, এখানেও মোটরটির ক্ষমতা কত। প্রশ্ন একই হলেও অ্যান্সারটা কিন্তু অন্যরকম। দেখো একটু বোঝার চেষ্টা করো। যেমন এইটার ক্ষেত্রে এইটার লভ্য কার্যকর ক্ষমতা কতটুকু সেটাই বের করতে বলছে। দ্যাট মিনস প্রথমটা ক্ষেত্রে আমরা যদি অঙ্কটা করি P ইজ ইকাল টু mgh ডিভাইডেড বাই T, তাহলে এখানে কি কি দেওয়া আছে? m দেওয়া আছে হলো মানে পানির ভর হচ্ছে 500 কেজি, g এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে h এর মান হচ্ছে 30 মিটার, আর T হচ্ছে প্রতি মিনিটে, মানে 1 মিনিট বলতে 60 সেকেন্ড।
তাহলে এখানে মানগুলো যদি আমরা বসাই দিই, এম এর মান হচ্ছে কত 500, ইন্টু জি এর মান 9.8, ইন্টু এইচ এর মান হচ্ছে 30, ডিভাইডেড বাই টি হচ্ছে 60। তাহলে ফলাফলটা হবে 2450 ওয়াট। এইটা হচ্ছে এই ক্ষেত্রে মোটরটির ক্ষমতা। এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে একটি মোটর এটার ক্ষমতা। কিন্তু আমাদের যদি বলে 60% কর্মদক্ষতার একটি পাম্প বা মোটর 500 কেজি পানি প্রতি মিনিটে 30 মিটার উচ্চতা উঠাতে পারে, মোটরটির ক্ষমতা কত? এই ক্ষেত্রে কিন্তু কার্যকর ক্ষমতা বের করেছি, আর এই ক্ষেত্রে মোটরটির ক্ষমতা হচ্ছে তার প্রদত্ত ক্ষমতাটা বের করতে বলেছে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে যেহেতু ইফিসিয়েন্সিটা দেওয়া আছে, কর্মদক্ষতা দেওয়া আছে, তখন আমরা এই সূত্র দিয়ে করব, ইটা ইজ ইকাল টু পিও ডিভাইডেড বাই পিআই। আমাদের এই পিআইটা বের করতে বলছে। একই কথা, একই প্রশ্ন, কিন্তু 60% কর্মদক্ষতা। তাহলে পিআই ইজ ইকাল টু কত হবে? পিআই ইজ ইকাল টু পিও ডিভাইডেড বাই ইটা। তাহলে এখানে পিও, তার আগের অঙ্কে পিও আমরা পেয়েছি 2450 ওয়াট, আর ইটা ইকুয়াল টু 60%। তাহলে পার্সেন্টটা যদি আমরা উঠাই দিই 0.6, তাহলে এখানে মানটা যদি আমি বসাই, পিও সমান কত 2450, আর ইটা হচ্ছে 0.6। তাহলে 2450 ভাগ 0.6, ফলাফলটা আসবে হলো 4083.33 ওয়াট। তো দেখো বন্ধুরা যে এই ক্ষেত্রে ক্ষমতাটা কিন্তু এত। তাহলে বুঝতেই পারলা তোমরা যে ক্ষমতাটা কত আসলো, 4083.33 ওয়াট। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকবে। তোমরা